ওকে, অলমোস্ট 9 জন জয়েন করে ফেলেছে। আজকের ক্লাস আমরা শুরু করছি, ঠিক আছে? ছুটির পরে আজকে তোমাদের প্রথম ক্লাস। সবাই কেমন আছো তোমরা? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? ছুটিতে পড়াশোনা করছো? জি ম্যাডাম। আচ্ছা, আজকে প্রথমে আমরা আগের ক্লাসগুলো আগে একটু রিভিউ করব, ঠিক আছে? ছুটির আগে যেগুলো পড়ানো হয়েছিল সেটা রিভিউ করব। তাহলে প্রথমে আমরা ফার্স্ট অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট অধ্যায়ে আমরা জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছিলাম। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? ভূগোলের যেসব স্তর প্রাকৃতিক বিষয়ক আলোচনা করে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। ভেরি গুড। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলে আমরা মেইনলি কি প্রাকৃতিক ভূগোলের অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে প্রধান ক্ষেত্রগুলো ছিল সেগুলো আমাদের কি ছিল মনে আছে? ছিল, ভুলে গেছো? জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং ছিল জীবমণ্ডল। ক্লাস করি পরে কথা কও। ক্লাস করি। ঠিক আছে, ক্লাস করি। এই চারটা ছিল আমাদের প্রধান ক্ষেত্র। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, অর্থাৎ জলবায়ুবিদ্যার ভূমিকা কি বা গুরুত্ব কি, সমুদ্রবিদ্যার গুরুত্ব কি, সেগুলো আলোচনা করেছিলাম। আচ্ছা, সেকেন্ড অধ্যায় আমরা শুরু করেছিলাম। সেকেন্ড অধ্যায়ে আমরা কি আলোচনা করেছিলাম? পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন। তাহলে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছিল: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং হচ্ছে কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল ছিল আমাদের 2 প্রকার, শিয়ালি স্তর এবং হচ্ছে সীমা স্তর। গুরুমণ্ডলও ছিল 2 প্রকার, বহিগুরুমণ্ডল, অন্তগুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলও ছিল আমাদের 2 প্রকার, বহিকেন্দ্র, অন্তকেন্দ্র। আচ্ছা, এখানে আমরা 3টা রেখা সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমে ছিল আমাদের কনরাড বিযুক্তি রেখা, মনে আছে? ম্যাডাম, কনরাড বিযুক্তি রেখা কাকে কাকে বিভক্ত করে? ম্যাম, শুনতে পাইতেছি না। কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা কাকে বলে? অশ্বমণ্ডলের যে শিলাস্তর ও সীমাস্তর যে দুটি রেখা দ্বারা বিযুক্ত থাকে তাকে কন্ডার বিযুক্তি রেখা বলে। ভেরি গুড। এরপরে ছিল আমাদের মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা কাকে বলে? মোহ বিযুক্তি রেখা কি কেউ পারো না? অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডল যে রেখা দ্বারা বিভক্ত ছিল সেটাকে আমরা কি বলি? মোহ বিযুক্তি রেখা। এবং লাস্টে আরেকটা ছিল আমাদের গুটেনবার্গ বিযুক্তি রেখা। সেটা কি ছিল? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে যে রেখা বিভক্ত করে রেখেছে সেটাকে আমরা বলছিলাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। আচ্ছা, এরপরে আমরা পাহাড় নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? পাহাড়কে আমরা কয়টা ভাগে ভাগ করেছিলাম? 5 ভাগে ভাগ করা হয়েছিল। ভেরি গুড। এরপরে লাস্ট ক্লাসে যেটা আমি তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মালভূমি। সেটা আমরা একটু রিভিউ করব। দেখো, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? না ম্যাম। না ম্যাডাম। দেখা যায় এখন? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের মালভূমি। মালভূমি কাকে বলছিল? সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে আমরা বলছিলাম মালভূমি। মালভূমির প্রধান বৈশিষ্ট্য ছিল 3টি। এটি বিস্তীর্ণ উচ্চভূমি, এর উপরিভাগ প্রায় সমতল এবং এর চারিদিক হতে নিম্নভূমিতে নেমে যায়। এরপরে মালভূমি সৃষ্টির প্রধান কারণও ছিল 3টা: ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন এবং ভূপৃষ্ঠে লাভা প্রবাহের ফলে মালভূমির সৃষ্টি হয়। এরপরে দেখো, মালভূমির শ্রেণী বিভাগ ছিল। গঠন প্রণালী অনুযায়ী মালভূমিকে আমরা 5টা ভাগে ভাগ করেছিলাম: সমভূমি উন্নীত মালভূমি,
লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং হচ্ছে তির্যক মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি কোনটা ছিল? যখন কি হয়, ভূআন্দোল বা পাত সঞ্চালনের ফলে ভঙ্গিল পর্বতমালার মধ্যবর্তী অংশ যখন উন্নীত হয়, সমভূমির মতো উন্নীত হয়, সেটাকে আমরা বলি সমভূমি উন্নীত মালভূমি। আচ্ছা, এরপরে ছিল লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি হচ্ছে আমাদের ভূত্বকের আগ্নেয়গিরি ছিদ্রপথে লাভা প্রবাহ ভূপৃষ্ঠে উঁচু হয়ে পড়ে এবং কি হয়, ক্রমশ ঠান্ডা হয়ে পড়ে। এরূপে লাভা সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা বলছিলাম লাভা গঠিত মালভূমি। এরপরে ছিল ক্ষয়জাত মালভূমি। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন হচ্ছে নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির কারণে কি হয়, ভূমিটা ক্ষয়প্রাপ্ত হয় বা শিলা ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে যে মালভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা বলছিলাম ক্ষয়জাত মালভূমি। এরপরে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে আমাদের যদি কোনো বিস্তীর্ণ অঞ্চল ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ দুইটা জায়গার মধ্যে ছোট ছোট নদী থাকবে, ছোট ছোট নদী উপত্যকা দ্বারা এটা বিচ্ছিন্ন হবে। এরপরে তির্যক মালভূমি হচ্ছে যখন ভূ-আলোড়নের সময় ভূখণ্ডের এক পাশ কাত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি তির্যক মালভূমি। এরপরে দেখো, অবস্থান অনুযায়ী মালভূমিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছিল: পর্বত মধ্যবর্তী, পাদদেশীয় এবং হচ্ছে মহাদেশীয়। পর্বত মধ্যবর্তী হচ্ছে চারিদিক পর্বত বেষ্টিত থাকে। এখানে চিত্রটা দেখাচ্ছিলাম যে দেখো আমাদের চারিদিকে পর্বত রয়েছে এবং মধ্যে সমভূমির মতো আমাদের পর্বত মধ্যবর্তী মালভূমির সৃষ্টি হয়েছে। পাদদেশীয় মালভূমি কি? নদী, বৃষ্টি, হিমবাহ এগুলো দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে তখন সেটাকে বলছিলাম আমরা পাদদেশীয় মালভূমি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা পর্বত, এই পর্বতের উঁচু চূড়া অংশটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে মালভূমির সৃষ্টি করেছে। এরপরে ছিল মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি আমরা বলেছিলাম যে এই ধরনের মালভূমি সাধারণত নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে, অর্থাৎ পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। এরপরে লাস্ট যেটা টপিক আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মানব জীবনে মালভূমির প্রভাব। মানব জীবনে মালভূমির প্রভাব কি ছিল? যে সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলায় আবৃত বলে সেখানে জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য থাকে না এবং জলবায়ু, মালভূমির যে জলবায়ু সেটা জীবন ধারণের জন্য আমাদের কি সহায়ক না, অর্থাৎ সেখানে জীবন ধারণ অনেক কষ্ট হয়। মালভূমি এলাকায় আমাদের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে, এখানে কৃষি কাজ করা যায় না, অর্থাৎ কৃষি কাজের জন্য উপযুক্ত স্থান নয়। পশুপালন করা হয়, মালভূমিতে পশুপালন করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করে। মালভূমি অঞ্চলে বনজ খনিজ সম্পদের সমৃদ্ধ থাকায় সেখানে নতুন নতুন শিল্প গড়ে উঠেছে, অনেক পর্যটন শিল্প বিকাশ ঘটেছে। জনবসতির ঘনত্ব হচ্ছে মালভূমিতে কি জনবসতির ঘনত্ব কম, কারণ এখানে কি অনেক কম পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। এই ছিল আমাদের গতদিনের আলোচনা, অর্থাৎ মালভূমি নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমভূমি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অধ্যায়ের আমাদের পর্বত নিয়ে আলোচনা হয়েছে, পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, মালভূমি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সমভূমি নিয়ে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কিনা। তোমাদেরকে যতগুলা কোশ্চেন করলাম কেউ তো কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারলা না। ছুটিতে কি শুধু মানে ঘুমাইছো, কেউ পড়াশোনা করো নাই না? আমি না লাস্ট ক্লাসে বলছিলাম যে সবাই পড়াশোনা করবে বাসায়? জি ম্যাম। যদি না পড়ো তাহলে পরীক্ষার সময় একসাথে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে, তখন বুঝতে পারবা না পরীক্ষার সময়। যেদিন যেটা লেকচার দিব সেই দিনই সেটা পড়ে ফেলার চেষ্টা করবা। অন্যটা পড়ে না।
আচ্ছা, কি স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমভূমি। দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা সমভূমি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব সমভূমি কাকে বলে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই স্পিকার গুলো একটু মিউট করে দাও, ঠিক আছে? যখন কথা বলার প্রয়োজন হবে তখন আমি জিজ্ঞেস করব, স্পিকার গুলো মিউট করে দাও। আর আরেকটা কথা, তোমরা প্রত্যেকে তোমাদের নামের পাশে রোলগুলো অ্যাড করে দিবে, ঠিক আছে? না তো তোমাদের তো অ্যাটেন্ডেন্স দেওয়া মুশকিল হয়ে যায়, কে কে ক্লাসে উপস্থিত আছো সেটা বোঝা যায় না। সো এরপর থেকে তোমরা লগ ইন করার আগে তোমাদের সেটিংসে যে তোমাদের নামের পাশে রোল নাম্বারগুলো অ্যাড করে নিবে। যেমন সুমি আক্তারকে দেখছি ও রোল নাম্বার অ্যাড করেছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছে যে 1097, তারপর বায়োজিৎ ওরও লিখে দিয়েছে 1038, তারপর রিফ চাকমা ওকেও দেখছি 1037 লিখে দিয়েছে। বাকিরা অনেকেই লিখুনি, যেমন নির্ঝর, সালমা আক্তার, তানজিনা ইতি, এরা কিন্তু নিজেদের নামের পাশে রোল নাম্বারটা লিখুনি। তোমরা একটু কষ্ট করে নিজেদের নামের পাশে রোল নাম্বারটা অ্যাড করে দিও, ওকে? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করব সমভূমি কাকে বলে। দেখো এখানে কি বলছে, সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের ন্যায় কি হবে, একই সমতলে অথবা সামান্য উচ্চে অবস্থিত আমরা বিস্তীর্ণ স্থলভাগকে বলবো সমভূমি, অর্থাৎ প্লেন জায়গা যেটা, সমতল জায়গা যেটা, সেটাকে আমরা বলছি সমভূমি। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক হলো সমভূমি। তাহলে সমভূমির পরিমাণ কত? আমাদের পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক পরিমাণই হচ্ছে আমাদের সমভূমি। এরপরে দেখো, পৃথিবীর বেশিরভাগ সমভূমি উপকূল ও নদী অববাহিকায় অবস্থিত। তাহলে সমভূমিগুলো কোথায় অবস্থিত? উপকূল ও নদী অববাহিকায় অবস্থিত। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সমভূমি রয়েছে কোথায়? আমাদের এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় আমাদের সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি। এবং আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম। তাহলে যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে যে কোথায় সমভূমির পরিমাণ সবচেয়ে কম, তাহলে অ্যান্সার কি হবে? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবথেকে কম। এবং এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার সমভূমির পরিমাণ হচ্ছে আমাদের সবথেকে বেশি। আচ্ছা, এরপরে খেয়াল করো, পৃথিবীর বৃহত্তম সমভূমি ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে অবস্থিত, একে ইউরেশিয়ার সমভূমি বলা হয়। তাহলে পৃথিবীর যে বৃহত্তম সমভূমি রয়েছে সেটা কোথায় অবস্থিত? ইউরেশিয়ার উত্তরাংশে, একে আমরা বলছি ইউরেশিয়ার সমভূমি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, সমভূমি কাকে বলে? সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে আমরা সমভূমি বলছি। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক হচ্ছে আমাদের সমভূমি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি উপকূল ও নদী অববাহিকায় অবস্থিত। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি এবং আফ্রিকা মহাদেশের সমভূমির পরিমাণ সবচেয়ে কম। এবং পৃথিবীর বৃহত্তম সমভূমি আমাদের ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে অবস্থিত, একে ইউরেশিয়ার সমভূমি বলা হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমভূমি সৃষ্টির কারণ। সমভূমি কেন এবং কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তাহলে সমভূমি সৃষ্টির কারণ আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি? তিনটা। প্রথমে হচ্ছে সঞ্চয় ক্রিয়া, 2 নাম্বার হচ্ছে ক্ষয়কার্য এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ভূ আলোড়ন। তাহলে সঞ্চয় ক্রিয়ার ফলে কিভাবে সমভূমি সৃষ্টি হয় দেখি আমরা। কোনো নিচু অঞ্চলে নদীর মাধ্যমে পলি, অদ্যুৎপাতের ফলে লাভা, বায়ুর মাধ্যমে লোয়েস, হিমবাহের মাধ্যমে গ্রাবরেখা ইত্যাদি সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হয়।
তাহলে সঞ্চয়জাত সমভূমি মানে হচ্ছে কোনো জায়গায় গিয়ে কিছু জমা হবে, অর্থাৎ নদী আমাদের কি বহন করে, পলি বহন করে, সেই পলিগুলো নদীর তলদেশে গিয়ে সঞ্চিত হবে। অগ্নুৎপাতের সময় আমাদের লাভা উৎক্ষিপ্ত হয়, সেই লাভাটা সঞ্চিত হবে। বায়ুর মাধ্যমে আমাদের লোয়েস তৈরি হয়, সেটা সঞ্চিত হবে, এবং হিমবাহের মাধ্যমে কি হবে, গ্রাবরেখা সঞ্চিত হয়ে আমাদের সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হবে। কোন কোন সমভূমিগুলো আমাদের সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে? দেখো, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। তাহলে পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন আসে যে নিচের কোন সমভূমি সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে, যদি অপশনে দেওয়া থাকে ধরো প্লাবন সমভূমি, সমপ্রায় সমভূমি, বায়ুসৃষ্ট সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? প্লাবন সমভূমি। ঠিক আছে, তাহলে সঞ্চয় ক্রিয়ার ফলে আমাদের তিনটা গঠিত হচ্ছে, নামগুলো মনে রাখতে হবে, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি এবং হচ্ছে উপকূলীয় সমভূমি। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়কার্য। এই প্রক্রিয়ায় নদী, সমুদ্র, বায়ু, হিমবাহ ইত্যাদি উঁচু ভূমিকে ক্ষয় করে ক্ষয়জাত সমভূমি সৃষ্টি করে। তাহলে নদী, সমুদ্র, বায়ু, হিমবাহ কি করে? উঁচু ভূমিকে ক্ষয় করে ক্ষয়জাত সমভূমি সৃষ্টি করে। যেমন হচ্ছে আমাদের সমপ্রায় সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি, বায়ু সৃষ্ট সমভূমি ক্ষয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। তাহলে একইভাবে যদি পরীক্ষায় কোশ্চেন থাকে যে ক্ষয় কার্যের ফলে কোন সমভূমি গঠিত হয়েছে, তখন আমাদের এই চারটার নাম মনে রাখতে হবে। ঠিক আছে, সমপ্রায় সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি এবং বায়ু সৃষ্ট সমভূমি। এবং লাস্ট হচ্ছে আমাদের ভূ আলোড়ন। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কিছু অংশ উঁচু বা নিচু হয়ে সমভূমির সৃষ্টি হয়। তাহলে সমভূমির সৃষ্টির কারণ আমরা কয়টা পাচ্ছি? তিনটা, সঞ্চয় ক্রিয়া, ক্ষয়কার্য এবং ভূ আলোড়ন। সঞ্চয় ক্রিয়ার ফলে কোন কোন সমভূমি গঠিত হয়? প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি এবং উপকূলীয় সমভূমি। কার্যের ফলে গঠিত হচ্ছে আমাদের সমপ্রায় সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি এবং বায়ুসৃষ্ট সমভূমি। এবং ভূ আলোড়নের ফলে আমাদের কিছু অংশ, ভূত্বকের কিছু অংশ উঁচু বা নিচু হয়ে সমভূমি সৃষ্টি করছে। আচ্ছা, এবার আমরা সমভূমির বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম শ্রেণীবিভাগটা হচ্ছে আমাদের ক্ষয়জাত সমভূমি, তাই না? আমরা দেখলাম না যে তিনটা কারণে সাধারণত আমাদের সমভূমি গঠিত হচ্ছে, ক্ষয় ক্রিয়া, সঞ্চয় ক্রিয়া এবং ভূ আলোড়ন। তাহলে প্রথম প্রকারভেদটা হচ্ছে আমাদের ক্ষয়জাত সমভূমি। দেখো, ক্ষয়জাত সমভূমি কাকে বলে? বায়ু প্রবাহ, সৌরতা, বৃষ্টিপাত, পানি স্রোত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা উচ্চভূমি ক্রমশ ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হলে তাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়। তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা যখন উচ্চভূমি ক্ষয় হয় তখন সেটাকে আমরা বলছি ক্ষয়জাত সমভূমি। বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়জাত সমভূমি গঠিত হয়, সেজন্য আমাদের এখানে ক্ষয়জাত সমভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের নদী বিধৌত সমভূমি। নদী বিধৌত সমভূমি কোনটা? নদীর ক্ষয়কার্যের ফলে কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হলে তাকে নদী বিধৌত সমভূমি বলে। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে যদি কোনো উচ্চভূমি সমভূমিতে পরিণত হয় সেটাকে আমরা কি বলবো? নদী বিধৌত সমভূমি। এরপরে হচ্ছে হিমবাহ সমভূমি। প্রাচীনকালে পৃথিবীর অধিকাংশ স্থান হিমবাহে আবৃত ছিল। হিমবাহ ঢাল বেয়ে নিচের দিকে নামার সময় প্রচন্ড ঘর্ষণে অসমতল ভূমিভাগকে ক্ষয় করে অপেক্ষাকৃত নিম্ন ও সমতল ভূমিতে পরিণত করে। এরূপ সমভূমিকে হিমবাহ সমভূমি বলে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের হিমবাহ গুলো যখন পাহাড় থেকে বেয়ে আসে তখন এগুলো কি হয়, ধীরে ধীরে এগুলো একটা জায়গায় এসে জমাট বাঁধতে শুরু করে, অর্থাৎ ক্ষয়ক্রিয়ার ফলে জমাট বাঁধতে শুরু করে। এই জন্য এরূপ সমভূমিকে আমরা বলছি হিমবাহ সমভূমি, অর্থাৎ হিমবাহ দ্বারা গঠিত হয়েছে সেজন্য বলছি হিমবাহ সমভূমি। এরপরে দেখো তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কর্তৃত সমভূমি কোনটা? সমুদ্র উপকূল ভাগ তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হলে তাকে তরঙ্গ কর্তৃত সমভূমি বলে। তাহলে তরঙ্গ কর্তৃত সমভূমি হচ্ছে আমাদের সমুদ্র উপকূল কি হচ্ছে, তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি তরঙ্গ কর্তৃত সমভূমি। এরপরে হচ্ছে মরুময় সমভূমি। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে নিম্নভূমি গঠিত হলে তাকে মরুময় সমভূমি বলে। তাহলে আমরা ক্ষয়জাত সমভূমিটা কয় প্রকার পেলাম?
নদী বিধৌত সমভূমি, হিমবাহ সমভূমি, তরঙ্গ কর্তিত সমভূমি এবং হচ্ছে মরুময় সমভূমি। বোঝা গেছে সবার? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই, পরেরটা নিয়ে আলোচনা করি। পরেরটা হচ্ছে আমাদের সঞ্চয়জাত সমভূমি। ঠিক আছে, সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি কাকে বলছে দেখো, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা পলি, কাকর, বালুকণা, ধূলিকণা প্রভৃতি কোনো নিম্ন অঞ্চলে সঞ্চিত হতে হতে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলছে সঞ্চয়জাত সমভূমি। অর্থাৎ সঞ্চয় মানে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে সেটা জমা হবে, এবং ক্ষয় মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে কিছু জিনিস ক্ষয় হয়ে যাবে বা সেটা অপসারিত হয়ে যাবে। আচ্ছা, সঞ্চয়জাত সমভূমিও আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা গঠিত হয়, সেজন্য সঞ্চয়জাত সমভূমিকেও আমাদের কিছু শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে সঞ্চয়জাত সমভূমির প্রথম যে সমভূমি সেটা হচ্ছে আমাদের পলল সমভূমি। ঠিক আছে, পলল সমভূমি। এখন দেখি আমরা পলল সমভূমি কাকে বলে। নদীবাহিত পলি, বালি, কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে সমভূমি গঠিত হয়। এরূপ পলি গঠিত সমভূমিকে পলল সমভূমি বলে। তাহলে কি হচ্ছে, আমাদের পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় সেটাকে আমরা বলছি পলল সমভূমি। অর্থাৎ নদীবাহিত বালি, কাকর, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি পলল সমভূমি। এখন এই সঞ্চয়ের স্থান অনুযায়ী এই পলল সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং হচ্ছে বদ্বীপ সমভূমি। ঠিক আছে, তাহলে পলল সমভূমিকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি: পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং হচ্ছে বদ্বীপ সমভূমি। আচ্ছা, তাহলে এখন দেখি প্রথমটা আমরা পাদদেশীয় পলল সমভূমি। এটা কাকে বলছে দেখো, অনেক সময় পাহাড়িয়া নদীর দ্বারা পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন সমভূমি গড়ে ওঠে। এরূপ সমভূমিকে পাহাড়ের পাদদেশীয় পলল সমভূমি বলা হয়। তাহলে পাদদেশীয় সমভূমি বলছে যে পাহাড়ের পাদদেশে কি হবে, সমভূমি গড়ে উঠবে। মনে আছে আমরা কি পাদদেশীয় মালভূমি নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম, অর্থাৎ পাহাড় থেকে পাহাড়ের গা বেয়ে ক্ষয়িত অংশগুলো কি হচ্ছে, ধীরে ধীরে এসে পাহাড়ের পাদদেশে জমা হয়ে সেখানে মালভূমি সৃষ্টি করেছিল, এবং মালভূমির পরেই সেখানে কি সৃষ্টি করেছিল, সমভূমি। তাহলে আমাদের পাদদেশীয় মালভূমিও রয়েছে, আবার পাদদেশীয় পলল সমভূমিও রয়েছে। তাহলে পাহাড়ের পাদদেশে এসে সঞ্চিত হয়ে গঠিত হয় বলে এরূপ সমভূমিকে আমরা কি বলছি, পাদদেশীয় পলল সমভূমি। এখানে দেখো বাংলাদেশের রংপুর ও দিনাজপুরের অধিকাংশ স্থান এই জাতীয় সমভূমি। তাহলে পাদদেশীয় পলল সমভূমির উদাহরণ কি, বাংলাদেশের রংপুর এবং দিনাজপুরের অধিকাংশ স্থানই আমাদের কি হয়েছে, এই জাতীয় সমভূমি দ্বারা গঠিত। অর্থাৎ পাদদেশীয় পলল সমভূমি দ্বারা আমাদের বাংলাদেশের রংপুর ও দিনাজপুরের অধিকাংশ স্থান গঠিত। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্লাবন সমভূমি। নদীর সমভূমি অবস্থা এবং পরিণত অবস্থাতে বন্যার সময় স্রোতের সাথে পলি, বালি, কাকর প্রভৃতি তার গতিপথের দুই দিকের অপেক্ষাকৃত নিম্নভূমিতে জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। তাহলে এখানে চিত্রটা খেয়াল করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো মাঝের অংশে কি রয়েছে, আমাদের নদী। এই নদীর দুই পাশে যখন বন্যা হয় তখন কি হয়, বন্যার পানি আমাদের সমভূমিতে এসে পড়ে এবং কি হয়, সেখানে বিভিন্ন ধরনের পলি, বালি, কাকর সঞ্চিত হয়। এর ফলে আমাদের প্লাবন সমভূমি গঠিত হচ্ছে। অর্থাৎ যখন আমাদের বন্যা সৃষ্টি হয় তখন নদীর দুই পাশে আমাদের প্লাবন সমভূমি গঠিত হচ্ছে। এরপরে দেখো বদ্বীপ সমভূমি। নদীবাহিত পলি, বালি, কাকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হতে হতে অগভীর সমুদ্রে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বদ্বীপ সমভূমি বলে। তাহলে বদ্বীপ সমভূমি কি বলছে, যে নদীবাহিত পলি, বালি, কাকর সেগুলো কি হবে, নদীর মোহনায় সঞ্চিত হতে হতে অগভীর সমুদ্রে একটা সমভূমি সৃষ্টি করে, যাকে বদ্বীপ সমভূমি বলে। মেনলি এটা ব আকৃতির, সেজন্য আমরা একে বলি বদ্বীপ সমভূমি। যেমন বাংলাদেশ কি, বাংলাদেশ একটা বদ্বীপ অর্থাৎ ডেল্টা, বাংলাদেশও একটা বদ্বীপ সমভূমি। এখানে দেখো প্রথমে মূল নদী, এরপরে শাখা নদীতে বিভক্ত হয়ে যাচ্ছে। এই চিত্রটা দেখার করো, কিছুটা ব আকৃতির মতো মনে হচ্ছে না? এই জন্য এটাকে আমরা বলছি বদ্বীপ সমভূমি। আচ্ছা,
এরপরে দেখো হিমবাহ সমভূমি। হিমবাহ পর্বতের হিমরেখার নিচে নেমে গলে যায়। হিমবাহ গুলিত এই পানিধারা কাদা, বালি, নুড়ি, কাকর প্রভৃতি বহন করে বৃহৎ অঞ্চলব্যাপী সঞ্চিত করে যে সমভূমি সৃষ্টি করে তাকে হিমবাহ সমভূমি বলে। তাহলে মেন কথা হচ্ছে হিমবাহ যখন পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে তখন কি হয়, এগুলো কাদা, বালি, নুড়ি প্রভৃতি কিন্তু নিচের অংশে এসে সঞ্চিত করে একটা সমভূমি সৃষ্টি করে, যেটাকে আমরা বলছি হিমবাহ সমভূমি। এরপরে দেখো লোয়ের সমভূমি। নদী, হিমবাহ প্রভৃতির ন্যায় বায়ুও একই স্থানে সূক্ষ্ম ধূলিকণা, বালুকণা প্রভৃতি বহন করে অন্য কোনো স্থানে সঞ্চয় করতে থাকে এবং কালক্রমে সমভূমি সৃষ্টি করে। বায়ুর সঞ্চয় ক্রিয়ার ফলে গঠিত সমভূমিকে লোয়ের সমভূমি বলে। তাহলে লোয়ের সমভূমি কি দ্বারা গঠিত হচ্ছে? আমাদের বায়ুর দ্বারা, বায়ুর সঞ্চয় ক্রিয়া দ্বারা। এর পরেরটা দেখো হ্রদ সমভূমি। দীর্ঘকাল ধরে নদীবাহিত পলি, বালি, কাকর ও আবর্জনা দ্বারা হ্রদের তলদেশ ভরাট হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হ্রদ সমভূমি বলে। তাহলে দীর্ঘকাল ধরে আমাদের নদীবাহিত যে পলি, বালি, কাকর রয়েছে সেগুলো কোথায় জমা হবে? হ্রদের তলদেশে। সেটাকে আমরা বলবো, সেই সমভূমিকে বলবো আমরা হ্রদ সমভূমি। এরপরে হচ্ছে লাভা সমভূমি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত লাভা সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে আমরা বলছি লাভা সমভূমি। এরপরে হচ্ছে উপকূলীয় সমভূমি। সমুদ্রের তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমি গঠিত হয় তাকে আমরা কি বলছি? উপকূলীয় সমভূমি। ওকে, তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? সমভূমি নিয়ে আলোচনা করলাম। এখন স্পিকার গুলো অন করো, কথা বলতে হবে। কি আজকের পড়া বোঝা গেছে সবার? জি ম্যাম। আচ্ছা, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করছি সমভূমি। সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে আমরা কি বলছি? সমভূমি বলছি। পৃথিবীর মোট স্থলভাগের কত পার্সেন্ট আমাদের সমভূমি? প্রায় অর্ধেক, অর্থাৎ 50%। 50% হচ্ছে আমাদের সমভূমি। সবচেয়ে বেশি সমভূমি কোথায় রয়েছে? আমেরিকা। এই শুধু আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায়। এবং সবচেয়ে কম সমভূমি রয়েছে কোথায়? আফ্রিকা। আফ্রিকা মহাদেশের সমভূমি। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম সমভূমি কোথায় অবস্থিত? ইউরেশিয়া। ইউরেশিয়ার উত্তরাংশে। ওকে। সমভূমি সৃষ্টির কারণ কয়টা আমাদের? কি কি? সঞ্চয় কার্য আর ভূ-আলোড়ন। ওকে, সঞ্চয় ক্রিয়ার ফলে কোন কোন সমভূমি গঠিত হয়? বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি সঞ্চয় ক্রিয়া ফলে গঠিত হয়। প্লাবন যেটা সমভূমি। সেটাই তো বললাম না, প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি। বদ্বীপ এবং উপকূলীয় সমভূমি হচ্ছে আমাদের সঞ্চয় ক্রিয়ার ফলে গঠিত হয়। ক্ষয়কার্যের ফলে কোন সমভূমি গঠিত হচ্ছে? সমুদ্রায় সমভূমি, তরঙ্গ কার্যিত সমভূমি, বায়ুপৃষ্ঠ সমভূমি। ওকে, আচ্ছা। ক্ষয়জাত সমভূমি কাকে বলে? বায়ু প্রবাহ, সৌর স্তূপ, বৃষ্টিপাত, পানির স্রোত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা উচ্চভূমি ক্রমশ ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হওয়াকে ক্ষয়জাত সমভূমি বলে। ভেরি গুড। ক্ষয়জাত সমভূমিকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? 4টি ভাগে। 4 ভাগে। কে 2 ভাগ বললো? 4 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, নদী বিধৌত সমভূমি কোনটা? নদীর ক্ষয়কার্যের ফলে কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হওয়াকে তাকে বহুদল সমভূমি বলা হয়। ওকে। হিমবাহ সমভূমি? শোনো, এত লাইন বাই লাইন মুখস্থ রাখতে হবে না। মেন কথা হচ্ছে দেখো, নামগুলো থেকে কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারবো। নদী বিধৌত সমভূমি তার মানে কি? নদীর ক্ষয়কার্যের ফলে যে সমভূমি গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের নদী বিধৌত সমভূমি। এরপরে হিমবাহ সমভূমি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমভূমি গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের হিমবাহ সমভূমি।
তরঙ্গ কর্তিত সমভূমি হচ্ছে সমুদ্রের উপকূলের তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হলে সেটাকে আমরা বলবো তরঙ্গ কর্তিত সমভূমি। এরপরে হচ্ছে মরুময় সমভূমি, অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে নিম্নভূমি গঠিত হয় সেটাকে আমরা বলি মরু সমভূমি। কারণ মরুময় অঞ্চলে আমরা কি জানি, বায়ু প্রবাহ প্রচন্ড গতিবেগে থাকে এবং বায়ু প্রবাহের ফলে সেখানে আমাদের কি সমভূমি গঠিত হয়। আচ্ছা এবার বলো সঞ্চয়জাত সমভূমি কাকে বলে? নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি দ্বারা বালি, কাকর, বালুকণা, ধূলিকণা মানে প্রভৃতি কোন নিম্ন অঞ্চলে সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। ভেরি গুড। সঞ্চয়জাত সমভূমিকে আমরা সঞ্চয়ের স্থান অনুযায়ী কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। 3 ভাগে। এই সঞ্চয়জাত সমভূমিকে আমরা মেইনলি কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করেছি। দেখো এটা খেয়াল রাখো, সঞ্চয়জাত সমভূমির প্রধান ভাগ হচ্ছে পলল সমভূমি, এরপরে হচ্ছে আমাদের হিমবাহ সমভূমি, লোয়ের সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি এবং হচ্ছে উপকূলীয় সমভূমি। এখন এই পলল সমভূমিকে আমরা 3টা ভাগে ভাগ করেছি সঞ্চয়ের স্থান অনুযায়ী। ঠিক আছে, কি কি 3টা ভাগে ভাগ করা হয়েছে? পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং হচ্ছে বদ্বীপ সমভূমি। আচ্ছা বলো পাদদেশীয় পলল সমভূমি কাকে বলে? অনেক সময় পাহাড়ি নদী ধারা পানি সঞ্চারিত হয়ে পাহাড়ের পাদদেশে পানি না নতুন সমভূমি। পাহাড়িয়া নদীর দ্বারা পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন সমভূমি গড়ে ওঠে। পাহাড় পদদেশে নতুন সমভূমির গড়ে ওঠে বা সৃষ্টি হয় তাকে পাহাড়ি পদদেশী ফলন সমভূমি বলা হয়। আচ্ছা পাদদেশীয় পলল সমভূমির উদাহরণ কি আমাদের? বাংলাদেশের রংপুর ও দিনাজপুরের অধিকাংশ স্থান জাতীয় সমভূমি। ওকে, এরপরে ছিল আমাদের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি কি বলেছিলাম আমরা, যে নদী যখন বন্যা হবে তখন বন্যার স্রোতের মধ্যে পলি, বালি, কাকর প্রভৃতি নদীর গতিপথে দুই দিকে কি হবে, জমা হয়ে সমভূমি গঠিত করবে, সেটাকে আমরা বলছি প্লাবন সমভূমি। এবং বদ্বীপ সমভূমি হচ্ছে নদী বাহিত পলি, বালি, কাকর নদীর মোহনায় সঞ্চিত হয়ে কি হবে, অগভীর সমুদ্রে যে সমভূমি সৃষ্টি করে সেটাকে আমরা বলছি বদ্বীপ সমভূমি। আচ্ছা বলো হিমবাহ সমভূমি কাকে বলে? হিমবাহ পর্বতের হিমরেখার নিচে নেমে আসে, বুঝলাম, মানে হচ্ছে হিমবাহ নিচে নেমে গলে যাওয়ার ফলে। এবার বলো হিমবাহ সমভূমি কাকে বলে? দেখে দেখে মুখস্থ বলতে হবে না, আমার মুখস্থ বলা চাই না, তোমরা কনসেপ্টটা বুঝেছো কিনা সেটাই হচ্ছে মেন কথা। বলো হিমবাহ সমভূমি কাকে বলে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হিমবাহ সমভূমি বলে। হিমবাহ শুধু ক্ষয় কার্য করে না, হিমবাহ কিন্তু সঞ্চয় কার্য করে। হিমবাহ সমভূমিটা হচ্ছে মেনলি কি, আমাদের যখন হিমবাহ গুলো গলে যায় তখন সেগুলো কি হয়, নিচে চলে আসে, পর্বত বেয়ে নিচে চলে আসে এবং সেখানে যে সমভূমি সৃষ্টি করে সেটাকে বলছি আমরা হিমবাহ সমভূমি। হ্রদ সমভূমি কোনটা? হ্রদ সমভূমি হচ্ছে হ্রদের তল দেশে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা হ্রদ সমভূমি। আচ্ছা বলো লোয়ের সমভূমি কিভাবে গঠিত হয়, কি দ্বারা গঠিত হয়, এক কথায় উত্তর দাও। বায়ু সঞ্চয় ক্রিয়ার ফলে গঠিত হ্যাঁ লোয়ের সমভূমি, এক কথায়, এই আমি সংজ্ঞা জিজ্ঞেস করি নাই, এক কথায় উত্তর দিতে হবে। লোয়ের সমভূমি কিভাবে গঠিত হয়, বায়ুর সঞ্চয় ক্রিয়ার ফলে গঠিত হয়, অর্থাৎ বায়ু, এখানে প্রধান মাধ্যমটা হচ্ছে আমাদের বায়ু, বায়ুর মাধ্যমে আমাদের লোয়ের সমভূমি গঠিত হচ্ছে। আচ্ছা তাহলে আজকে আমরা সমভূমি শেষ করে ফেললাম, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ভূমিরূপ ছিল, তোমরা খেয়াল করবা থার্ড লেকচার না ফোর্থ লেকচার আমি বলেছিলাম যে আমাদের ভূমিরূপকে আমরা 3টা ভাগে ভাগ করেছি, পর্বত, মালভূমি এবং সমভূমি। 3টাই কিন্তু আমাদের আজকে আলোচনা করা হয়ে গেল। ঠিক আছে, পর্বত এর আগে আলোচনা করেছিলাম, মালভূমি এর আগে আলোচনা হয়েছে, আজকে আমরা সমভূমি নিয়ে আলোচনা করেছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূমিরূপ নিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড অধ্যায় শেষ। ওকে,
আমি তো তোমাদের শেষ করাই দিচ্ছি, কিন্তু বাসায় যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু হবে না, পরীক্ষার সময় তোমরাই ঝামেলাতে পড়বা। সো যেদিন যেটা লেকচার হবে সেদিনই সেটা বাসায় পড়ে ফেলবা, নোট করে ফেলবা, সৃজনশীল কোশ্চেন গুলো দেখবা, অনুধাবনমূলক কোশ্চেন কেমন আসে, জ্ঞানমূলক কোশ্চেন কেমন আসে, এগুলো দেখে দেখে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে মঙ্গলবার সকাল 10টায়। ওকে ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ক্লাসের লিংকটা দিয়ে দিবেন। ম্যাম একটা প্রবলেম হলো কি ম্যাম, কিসের লিংক দিব? ক্লাসের লিংক তোমাদের ক্লাসের আগে দিব আমি, কারণ আগে না দিলে ম্যাম, দেখ আমি পরে দেখবো যে ক্লাসটা ও ইউটিউবে হ্যাঁ, দেখবো যে ক্লাসটা। আজকের ক্লাস রেকর্ড করা হয়েছে, রেকর্ডিংস দিয়ে দিব। হ্যাঁ বলো, কার কি লিংকটা সমস্যা? দিয়ে দিন ম্যাডাম। ওটা ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ কার কি সমস্যা? না ম্যাম। I have no question, ma'am. আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের লিংক দিয়ে দিব। ঠিক আছে, ইউটিউবে আপলোড করার Okay, পর ma'am. ইউটিউব লিংক দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।